হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ডাইমেনশন। তোমাদের সাথে আজ আইএসই ক্লাস 12-এর একটা খুব ইম্পর্ট্যান্ট পোয়েম, তার নাম হলো স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার, রিটেন বাই মামাং দাই। তো সেটা আমি স্ট্যান্ডজা ওয়াইজ আলোচনা করব। তো তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, ডেফিনেটলি তোমাদের উপকারে আসবে। দেখো, রাইটিং ইয়ার, এই কবিতাটা মামাং দাই লিখেছিলেন 2004 সাল, আর পাবলিশও হয়েছিল দ্য সেম ইয়ার 2004। একটা অ্যান্থোলজি ছিল, কালেকশন অফ পোয়েমস, তার নাম ছিল দ্য রেন্স। 2004-এ তারই একটা পোয়েম ছিল স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার। আর এটার যে জনরে, কাইন্ড অফ রাইটিং অর স্টাইল অফ রাইটিং, সেটা ছিল নেচার পোয়েম, অবশ্যই বেসড অন নস্টালজিয়া। এই হচ্ছে প্রাথমিক আলোচনা। ওকে, এবার আমরা বেসিক একটা জিনিস আগে একটু ফোকাস করব, সেটা হলো পোয়েমটার যে ব্যাকগ্রাউন্ড, সে ব্যাকগ্রাউন্ডটা কি। মামাং দাই একজন নেচার পোয়েট, ফিলোসফার, থিঙ্কার, ফিলান্থ্রপিস্ট, সবই। আর বিষয়টা হচ্ছে তিনি একজন ইন্ডিয়ান পোয়েট। ইন্ডিয়ান কেন? তার বর্তমান রেসিডেন্স হচ্ছে ইটানগর, অরুণাচল প্রদেশ। ক্লিয়ার? কিন্তু ওনার যে বার্থ প্লেস, সে বার্থ প্লেসটা কিন্তু তার সারা জীবনের যে রাইট আপস, সেটাকে কিন্তু মোটিভেট করে এসেছে। স্টিল নাও উনি তার ছোটবেলার যে ন্যাচারাল নস্টালজিক সাইডগুলো, সেগুলো এখনও তাকে হন্ট করে এবং তার লেখার মধ্যে বারবার সেগুলো রিফ্লেক্টেড হয়। This poem consists of stanzas of unequal length. দেখো, এই পোয়েমটার একটা ফিচার, ভেরি কমন ফিচার, সেটা হলো এর মধ্যে যে স্ট্যান্জাগুলো রয়েছে, টোটাল 6খানা স্ট্যান্জা রয়েছে। এই স্ট্যান্জাগুলো সব আনইকুয়াল, ওয়ান্টন, কোনোটা ছোট কোনোটা বড়। এটা একটা তুমি পোয়েমটার ফিচার বলতে পারো। হিয়ার দ্য পোয়েট ইজ দ্য স্পিকার। এখানে স্পিকার যিনি, তিনি পোয়েট নিজেই। দ্যাট মিন্স মামাং দাই নিজেই এখানে স্পিকার। She describes a small town by relating it to images of death, grief and mourning. স্মল টাউনের যে ইমেজটা উনি এখানে ক্রিয়েট করেছেন, 3টে সিম্বল হিসেবে তিনি স্মল টাউনকে এখানে সিম্বলাইজ করেছেন। সেটা কি? ডেথ, গ্রিফ অ্যান্ড মর্নিং। ডেথ মানে মৃত্যু, গ্রিফ মানে শোক, মর্নিং মানে শোক। তাহলে মৃত্যু অ্যান্ড মৃত্যু রিলেটেড যে শোক, সেটা হচ্ছে স্মল টাউনের যে ইমেজ অর কনসেপ্ট, তার সিম্বল। ওকে, the various elements of nature become manifestations of the souls of dead people. এখানে নেচারের যে এলিমেন্টসগুলো, ধরো ঝড়, গাছপালা, টোপোগ্রাফি, মাউন্টেন, টেরাইন রিজিয়ন, গর্জ, রিভার, এই যে ন্যাচারাল অ্যাসপেক্টসগুলো, এই আইটেমসগুলো সমস্ত ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন অফ পিপল তাকে সিম্বলাইজ করছে। She belongs to Itanagar, অরুণাচল প্রদেশ। এটা হচ্ছে তার প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ইটানগর, অরুণাচল প্রদেশ। কিন্তু বেসিক্যালি তার বার্থ প্লেস কিন্তু সেটা নয়। তিনি জন্মেছিলেন কোথায়? বাট হার বার্থ অ্যাট পাশিঘাট ইন সিয়াং ডিস্ট্রিক্ট reflects her nostalgia of her native village through the small town, river and gorge. অ্যাকচুয়ালি পাশিঘাট এখন একটা স্মল টাউন, একটা ছোট্ট জনপদ, টাউনশিপ তৈরি হয়েছে, বাট অনেক আগে সেটা একটা ডেভেলপিং ভিলেজ ছিল, যখন মামাং দাই সেখানে জন্মেছিলেন। পাশিঘাটটা সিয়াং ডিস্ট্রিক্টে পড়ে, আর সেটা তোমরা বুঝতেই পারছো, পাহাড়ে ঘেরা বিউটিফুল নেচারের মাঝখানে একটা ছোট্ট শহর অ্যাট প্রেজেন্ট, আগে ছিল ভিলেজ। তো সেই যে ন্যাচারাল কনসেপ্ট, ছোটবেলায় তিনি ইন দ্য ল্যাপ অফ নেচার তিনি মানুষ হয়েছেন,
আর প্রত্যেকটা ন্যাচারাল অ্যাসপেক্ট তার ব্লাডের সাথে এমনভাবে রিলেটেড হয়ে গিয়েছে, তার ঊর্ধ্বে উঠে তিনি তার ফিলোসফি কোনোদিনই এক্সপ্রেস করতে পারেননি। তো এবার আমরা স্ট্যান্সা ওয়াইজ বিষয়টাকে একটু ফোকাস করব। ক্লিয়ার? The speaker begins by describing her hometown that lies calmly amidst the trees. তো এখানে স্পিকার যিনি, দ্য পোয়েট হারসেলফ, মামাং দাই, তিনি ডেসক্রাইব করছেন তার হোম টাউনটাকে। হোম টাউন বলতে এখানে নেটিভ টাউন, দ্যাট মিন্স পাশিঘাট। তাহলে এখানে কিছু ইটানগর অরুণাচল প্রদেশ রিফ্লেক্টেড নয়, কারণ সেটা তার প্রেজেন্ট অ্যাড্রেস। তার ছোটবেলায় অ্যাড্রেস কি পাশিঘাট, সেখানে তার নেটিভ যে বাড়িঘর, অ্যানসেস্ট্রাল হোম বলতে পারো, সেটা এখনো রয়েছে। তো সেই সময় যে নেচার, বিভিন্ন এলিমেন্টস তাকে যেভাবে ইমপ্রেস করেছে, মোটিভেট করেছে, ইন্সপায়ার করেছে, সেগুলোই পোয়েমের মধ্যে রিফ্লেক্টেড হয়েছে বারবার। তো সেটাই বলছে যে তার যে হোম টাউনটা গাছপালার মাঝখানে খুব একটা কাম অ্যান্ড কোয়াইট পরিবেশে অবস্থিত। This calm town is symbolic of the ominous silence of death. দেখো, এটা ফিলোসফি ছাড়া পসিবল নয়, এটা ফিলান্থ্রপি ছাড়া পসিবল নয়। শি ইজ ভেরি মিউসিভ, শি ইজ ভেরি থটফুল। তো উনি বলছেন এই যে কাম অ্যান্ড কোয়াইটনেস অফ দ্য নেটিভ টাউন, এটা ডেথকে সিম্বলাইজ করছে। সাইলেন্স হচ্ছে একটা অমিনাস সিম্বল অফ ডেথ। অমিনাস মানে কি? ইভিল, যেটা খুব খারাপ। The image of this small town brings back memories of the dead ones. এই যে ছোট্ট শহরের যে ইমেজটা, কনসেপ্টটা, সেটা তার মেমোরিতে বারবার একটা জিনিস স্ট্রাইক করছে, সেটা হচ্ছে যারা মারা গিয়েছেন তাদের স্মৃতি। দেখো, এটা কিন্তু খুব কমন একটা বিষয়। কোনো মানুষ কোনো একটা ভিলেজ ও টাউনশিপে বর্ন অ্যান্ড ব্রট আপ, পড়াশুনোর ক্ষেত্রে কি কেরিয়ারের জন্যে তাকে হয়তো হোম টাউন ত্যাগ করতে হয়েছে, সে অ্যানাদার কোনো টাউনে থাকে কি ফরেন কোনো কান্ট্রিতে সেটেলড। তার ছোটোবেলার যে ভিলেজ ও টাউনশিপ তাকে কিন্তু ভীষণ ভীষণ হন্ট করবে, তার বারবার মনে হবে সেখানে ছুটে যেতে। সেটা যতই আনডেভেলপড হোক, তার হোম টাউন বা নেটিভ ভিলেজ বলে কথা, ঠিক কিনা? সেটা সবারই হয়। কিন্তু যেহেতু সেই জায়গাটা স্টিল কাম, কোয়াইট, ইট সিম্বলাইজেস ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন। ডেথ যেমন ভেরি সাইলেন্টলি মানুষকে ক্রিপ ইনটু করে অ্যান্ড তাকে নিয়ে চলে যায়, সিমিলারলি হোম টাউনের যে সাইলেন্স বা তার যে নট ডেভেলপমেন্টাল অ্যাসপেক্টসগুলো, নো ডেভেলপমেন্টাল অ্যাসপেক্টস, এগুলো কিন্তু সাইলেন্সের সাথে উনি কম্পেয়ার করেছেন। To the speaker, the town seems unchanged as she says, it is always the same in summer or winter. এই যে স্ট্যান্সা ওয়ানে এই যে লাইনটা, ইট ইজ অলওয়েজ দ্য সেম ইন সামার অর ইন উইন্টার, সেটা শীত হোক কি গ্রীষ্ম হোক, ওর যে হোম টাউনটা সেটা কিন্তু অলওয়েজ আনচেঞ্জড, মানে দেয়ার ইজ নো ডেভেলপমেন্ট। আর ডেভেলপমেন্ট যেখানে নেই আমরা বলতে পারি সেটা স্ট্যাগন্যান্ট, ঠিক? স্ট্যাগন্যান্ট মানে মুভলেস, আনস্টারিং। অতএব সেটা সাইলেন্ট এবং ডেথের তুল্য, আমরা তুলনা করতে পারি ডেথের সাথে। This monotony or never-changing nature of a town is always characteristic of death, which is an unavoidable truth. যেটা বললাম যে তার যে হোম টাউন সেটা স্টিল নাও আনচেঞ্জড, দেয়ার ইজ নো ডেভেলপমেন্ট। তো যখন মামাং দাই সেখানে যান, তাকে এই মেমোরিটা ভীষণ হন্ট করে। দুটো মেমোরি, নাম্বার ওয়ান, নো চেঞ্জ মিনস স্ট্যাগন্যান্স,
জল, যেমন পুকুরের জল, ডোবার জল, খালের জল যদি মুভলেস হয়, যদি মুভমেন্ট না থাকে, তাহলে সেগুলো কি হয়? জল পচে যায়, নষ্ট হয়। সিমিলারলি দেয়ার মাস্ট বি এ মুভমেন্ট। এখানে মুভমেন্ট মানে ডেভেলপমেন্ট। তাহলে এই যে কাম অ্যান্ড কোয়াইট নেচার, আনচেঞ্জিং নেচার অফ দ্য হোম টাউন, এই বিষয়গুলো এখানে উনি ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশনের সাথে বারবার কম্পেয়ার করছেন। যখনই তিনি ইটানগর থেকে মুভ করেন পাশিঘাট, তার যে স্মল টাউনশিপ, সেখানে গিয়ে তার কিন্তু এই মেমোরিগুলো বারবার হন্ট করে। আরেকটা জিনিস হন্ট করে, তার ডিয়ার অ্যানসেস্টার্সদের মৃত্যুর স্মৃতি, যারা সেই বাড়িতে সেই সময় থাকতেন। তো মৃত্যু হচ্ছে আমাদের কাছে একটা আনঅ্যাভয়েডেবল ট্রুথ, সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না। স্থান কাল পাত্র ভেদেও মৃত্যুর কিন্তু কোনো বিকল্প নেই, মৃত্যু আসবেই, সুনার অর লেটার, তাই না? তো বলছে, দ্য উইন্ড ইজ পার্সনিফাইড অ্যাজ হাউলিং ডাউন দ্য গর্জ অ্যান্ড বিকামস এ সিম্বল ফর দ্য ভ্যালি অফ ডেথ। সেখানে রিভার রয়েছে, সেখানে একটা গর্জ আছে, যেটাকে আমরা খাদ বলতে পারি। পাহাড়ি জায়গা, তার পাশে খাদ রয়েছে। ওকে, তো সেটা দিস ইজ কল গর্জ। তো যেখানে তোমার বাতাসের যে অ্যাক্টিভিটি অফ দ্য উইন্ড, সেটা অনেক বেশি অ্যাকিউট, অনেক বেশি তীব্র। তো যখন সেটা হাউল ডাউন করে ফ্রম দ্য আপার পার্ট টু দ্য লোয়ার রিজিয়ন, তখন একটা অদ্ভুত সাউন্ড তৈরি হয়। আর এই সাউন্ডটা একটা সিম্বল। কি সিম্বল? যে গর্জটা হচ্ছে একটা ভ্যালি টাইপ, সেটা রিপ্ট ভ্যালির মতো অনেকটা, মেবি ইউ শেপড, মেবি ভি শেপড। ওকে, তো ওই সাউন্ডটা যখন গিয়ে সেখানে বেডে হিট করে ওপরে আবার ব্যাক করে আসে, একটা মর্নিং টোন তৈরি হয়, একটা শোকের, একটা বিলাপের একটা টোন তৈরি হয়। সেটাকে বলেছে গর্জটাকে দ্য ভ্যালি অফ ডেথ। তাহলে বোঝা যাচ্ছে স্মল যে নেটিভ টাউনশিপটা, তার সাথে রিলেটেড প্রত্যেকটা ফিচার্স কিন্তু ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশনকে সিম্বলাইজ করছে। এবার আমরা স্ট্যান্জা 2টা শুরু করছি। ইন দিস স্ট্যান্জা দ্য স্পিকার রিকলস দ্য ডে হোয়েন সামওয়ান ডাইড ইন হার হোম টাউন। তো স্ট্যান্জা 2তে আমরা দেখতে পাচ্ছি এখানে যিনি পোয়েট মামাং দাই, তিনি স্মৃতিচারণ করছেন, রিকল করছেন ছোটবেলার স্মৃতি, আবার উনি রোমান্থন করছেন। ওকে, সেই দিনটার কথা তার বারবার মনে পড়ছে, যেদিন সামওয়ান নিয়ার অ্যান্ড ডিয়ার, অ্যানসেস্ট্রাল, অবশ্যই বাবা হতে পারে, মা হতে পারেন, তাদের মা বাবা হতে পারেন, কাকা কাকিমা, জেঠু জেঠিমা ইত্যাদি, যারাই হোক, তো সামওয়ান নিয়ার অ্যান্ড ডিয়ার, সেই হোম টাউনে তার মৃত্যু ঘটেছিল, সেইটা তার স্মরণে আসে। She recalls how the town mourned the death in dreadful silence. তার পরিষ্কার নাকি মনে আছে যে তার নিয়ার অ্যান্ড ডিয়ারের যে মৃত্যুটা ঘটেছিল, সে মৃত্যুটা, অবশ্যই মৃত্যুর পরে মর্ন করি আমরা, বিলাপ করি, কান্নাকাটি করি, শোকে বিহ্বল হয়ে উঠি, ইজ ইট? তখন ব্যাপারটা হচ্ছে এই যে ড্রেডফুল সাইলেন্স, এর থ্রু দিয়ে আমরা সেই শোকটা জ্ঞাপন করেছিলাম। ড্রেডফুল সাইলেন্স বেসিক্যালি কি হয়, ওই যে আন্ডার ডেভেলপড বা আনডেভেলপড যে পাহাড়ি গ্রামগুলো বা ছোট ছোট টাউনশিপস, জনপদ, সেখানে মানুষের জনসংখ্যা ন্যাচারালি খুব কম হয়। আর আজকালকার দুনিয়াতে কি হচ্ছে, আরবানাইজেশন হচ্ছে ভীষণ ফাস্টার রেটে। হ্যাঁ, রুরাল এরিয়াগুলো সব আরবান এরিয়াতে ট্রান্সফার হচ্ছে, আর আরবানগুলো কি হয়ে যাচ্ছে, টাউন অ্যান্ড সিটিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এবং ভেরি ফাস্ট হচ্ছে। তো মানুষ পেটের তাগিদে, কাজের খোঁজে শহরে গিয়ে ভিড় করে। অটোমেটিক্যালি সে নেটিভ টাউনশিপসগুলো বা ভিলেজগুলো কি হয়, আনপপুলেটেড হয়ে যায়, ওখানকার পপুলেশন ফার্স্ট কমতে থাকে। তো ছোটবেলায় যখন মামাং দাই সে পাশিঘাট টাউনে থাকতেন, তখন যে পপুলেশন ছিল, এখন পপুলেশন কিন্তু তার অর্ধেকও নেই, মেবি আরও কম। ঠিক আছে,
তো ওই যে ওরা শোক পালন করেছিল, শোক জ্ঞাপন করেছিল সেই সামওয়ান নিয়ার অ্যান্ড ডিয়ারের মৃত্যুতে, সেই শোকটাও ছিল সাইলেন্স। তো আলটিমেটলি সাইলেন্সটা কি? সিম্বল অফ ডেথ, ডিস্ট্রাকশন, মর্নিং, গ্রিভ ইত্যাদি। She reflects on the transient nature of life. উনি এখানে আরেকটা জিনিস প্রকাশ করেছেন, ম্যানিফেস্ট করেছেন, সেটা হচ্ছে মানুষের জীবন কিন্তু ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। ঘটনাটা তো চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ, কারণ মানুষের জীবনের কোনো গ্যারেন্টি নেই। যখন তখন জীবন নামক যে প্রদীপ, তার আলো নিভে যেতে পারে। Only the mourning or weeping on death is constant. শুধুমাত্র মানুষের মৃত্যুতে কেউ শোক পালন করবে, মাতাম মানাবে, ঠিক আছে, কপালে হাত দিয়ে কান্নাকাটি করবে, কমন সাইট, এগুলো কনস্ট্যান্ট। যখনই কারোর মৃত্যু হবে কেউ না কেউ চোখের জল ফেলবে, তাই না? এটা কিন্তু কনস্ট্যান্ট। অ্যাজ শি সেজ, অনলি দ্য রিচুয়ালস আর পার্মানেন্ট। তাহলে মানুষ কিন্তু এই পৃথিবীতে পার্মানেন্ট নয়, ট্রানজিয়েন্ট। আর কি পার্মানেন্ট? তার মৃত্যুতে যে শোক পালন করা হবে সেটা পার্মানেন্ট। তাহলে শোকটা পার্মানেন্ট, মৃত্যুটা পার্মানেন্ট, মানুষ কিন্তু পার্মানেন্ট নয়। এই ছিল স্ট্যান্জা 2। এবার আসছে স্ট্যান্জা 3। After personifying the wind in the first stanza, the speaker now personifies the river. আমরা ফার্স্ট স্ট্যান্জাতে দেখেছি যে উইন্ডকে, দেখো আমি পড়েছিলাম, দ্য উইন্ড ইজ পার্সনিফাইড, একটা হাউলিং ডাউন একটা স্ট্র্যাটেজি হিসেবে উনি পার্সনিফাই করেছিলেন উইন্ডকে ফার্স্ট স্ট্যান্জাতে। সেকেন্ড স্ট্যান্জাতে তিনি সেই উইন্ডকেই আবার কি বলছেন, রিভারকে উনি পার্সনিফাই করছেন। তাহলে ফার্স্ট স্ট্যান্জাতে উইন্ডকে পার্সনিফাই করা হয়েছে, থার্ড স্ট্যান্জাতে রিভারকে পার্সনিফাই করা হয়েছে। শি সেজ দ্যাট লাইক আ হিউম্যান দ্য রিভার হ্যাজ এ সোল। ওনার মতে, ওনার ফিলোসফি এটাকে সাপোর্ট করে, কনসেপ্টটাকে, সেটা হচ্ছে মানুষের যেমন একটা আত্মা আছে, রিভারেরও কিন্তু সেরকম একটা আত্মা আছে, ফিলিংস আছে। However, the soul of a human is transient. কিন্তু মানুষের আত্মাটা কিন্তু টেম্পোরারি, আজ আছে কাল নেই। আমি সেকেন্ড স্ট্যান্জাতেই সেটা এক্সপোজ করেছি। দ্য রিভার হ্যাজ অ্যান ইটার্নাল সোল, কিন্তু রিভারের যে আত্মা সেটা কিন্তু পার্মানেন্ট। তাহলে এখানে পোয়েট যেটা বারবার ফোকাস করছেন সেটা হচ্ছে যা কিছু ন্যাচারাল অ্যাসপেক্টস, ক্যারেক্টার্স, সিম্বলস, সব কিছু পার্মানেন্ট, আর তাদের সাথে হিউম্যান লাইফকে উনি বারবার কম্পেয়ার করে বলছেন কি, টেম্পোরারি। দ্য রিভার কাটস থ্রু দ্য ল্যান্ড লাইক এ torrent of grief, means the river makes its way through the land just like grape pierces into human heart. দেখো অদ্ভুত একটা কম্প্যারিশন। মামাংদাই বলছেন একটা রিভার, পাহাড়ি নদী, যেমন মাটি কেটে এগিয়ে যায় ঝড়ের মতো, টরেনশিয়ালি ইন ফোর্সফুল স্টাইল, সে যেমন এগিয়ে যায়, সেটা মনে হয় নাকি টরেন্ট অফ গ্রিফ, সে নাকি তার সাথে, ওই নদীর জল যে তার সাথে প্রচুর দুঃখ ক্যারি করে। আমরা জানি পাহাড়ি নদী যত মাটি কাটে তত সেডিমেন্টেশন হয়, যেগুলো আপার ফ্লোতে হয় না, মিডল অ্যান্ড লোয়ার ফ্লোতে হয়। লোয়ারে ম্যাক্সিমাম হয় সেডিমেন্টেশন। তো এখানে বলছে সেডিমেন্টস নয়, ওরা দুঃখ ক্যারি করে। The river makes its way through the land just like grape pierces into heart. উনি বলছেন একটা নদীর জল যত ফোর্সফুল হবে, যত উপর থেকে পড়বে, নরম মাটি তত তাড়াতাড়ি কেটে যাবে। যেমন দুঃখ মানুষের হার্টকে ফুটো করে দেয়, কেটে দেয়, খণ্ড বিখণ্ড করে ফেলে মানুষের হার্ট, সেরকম নদীও মাটির বুক চিড়ে এগিয়ে চলে সব সময়। This again reiterates the ideas of grief and death.
তাহলে এই যে comparison between the soul of the river and the transient human soul, সেখান থেকেও একটা জিনিস উনি প্রমাণ করলেন, গ্রিফ, ডেথ, মর্নিং এগুলো কিন্তু পার্মানেন্ট পৃথিবীতে। এবার আসছি আমরা স্ট্যান্জা নাম্বার 4-এ। The river soul is eternal and immortal because it contains water. দেখো, রিভারের সোলকে এখানে ইমর্টাল বলা হচ্ছে এবং পার্মানেন্ট বলা হচ্ছে, তার একটাই রিজন, কারণ তার মধ্যে জল আছে। আমরা সবাই জানি জল ছাড়া মানুষ বাঁচবে না। ওয়াটার ইজ আদারওয়াইজ কল্ড লাইফ। হোয়ার দের ইজ ওয়াটার দের মাস্ট বি লাইফ। ওকে, তো যেহেতু জল ক্যারি করে, অতএব সে ইটার্নাল, অতএব সে ইমর্টাল। This is why the speaker says, the river knows the immortality of water. এই লাইনটা প্রমাণ করছে যে রিভার নাকি জলের ইমর্টালিটি বোঝে। জল ইমর্টাল, কারণ জল মানুষের লাইফকে ক্যারি ফরওয়ার্ড করে, হেল্প করে। জল না খেলে মানুষ বাঁচবে না। তাহলে জলের মধ্যে এমন একটা ভ্যালিউ আছে যা লাইফকে এলিক্সার করতে পারে, ট্রিগার করতে পারে টু লিভ লং। তো ওয়াটার যেহেতু অনলি সোল অফ এ রিভার, অথবা ইট মাস্ট বি ইমর্টাল। কিন্তু যেহেতু হিউম্যান একটা সার্টেন এজ পর্যন্ত বাঁচে মারা যায়, তাহলে জল খাক আর নাই খাক, না খেলে তো আগেই মারা যাবে। যাই হোক, সেটা নয়। নর্মাল হিউম্যান লাইফ স্প্যান হচ্ছে 60 ইয়ার্স, আর বিভিন্ন শাস্ত্র বলে 70 ইয়ার্স, 70 years and 10 এরকম বলে। 1 score মানে 20, 3 scores মানে 3 into 20 মানে 60, প্লাস 10 মানে 70 years। এটা হচ্ছে নর্মাল হিউম্যান লাইফ স্প্যান। ওকে, তো তারপরে তো ন্যাচুরালি মানুষের মৃত্যু হবেই, জল খেলেও হবে, সেটা ফ্যাক্টর নয়। কিন্তু তারপরে যে নেক্সট জেনারেশন জন্মাবে তারাও আবার জল খাবে, তাহলে জলটা পার্মানেন্ট, ঠিক কিনা? সেটাই বলছে, this is why the speaker says the river knows the immortality of water. ওয়াটারের ইমর্টালিটি রিভার জানে, ওয়াটারের ভ্যালিউ রিভার বোঝে। It means that the constant flow of water makes the river live forever. রিভারও কিন্তু মারা যেতে পারে যদি জল না থাকে। তাহলে জল থাকা মানে রিভার জীবিত, তাই তো? তাহলে রিভার এর জলটাই হচ্ছে রিভারের সোল। আমাদের সোল বেরিয়ে গেলে যেমন আমরা ডেড বডিস, কোনো ভ্যালু নেই, মারা গেছি। রিভারে জল না থাকলে ডেড। অতএব রিভারের জলটা রিভারের সোল, এবং সে ওয়াটারটা ইটার্নাল, ওয়াটারটা পার্মানেন্ট, তাই তো? বলছে অলসো বাই সেইং that it knows, she means the river flows through many areas and experiences different terrains of the plains and the mountains. It knows মানে the river knows, কি জানে? তার সমস্ত এক্সপিরিয়েন্স অফ জার্নি, যে সমস্ত জায়গা দিয়ে কাট থ্রু করে রিভার টুয়ার্ডস ডাউনওয়ার্ড ফ্লো, ধরো সেটা একটা টেরাইন রিজিয়ন অফ প্লেন্স হতে পারে অথবা মাউন্টেনিয়াস রিজিয়ন হতে পারে, সব জায়গার কাটিং এক্সপিরিয়েন্স, ন্যাচারাল এক্সপিরিয়েন্স সে তো করে, তার সে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার হয়, ঠিক কিনা? আর সে কিন্তু টেম্পোরারি নয়, সে পার্মানেন্ট। তার এক্সপিরিয়েন্স কত বেশি আমাদের চাইছে সেটা ভেবে দেখো, ঠিক তো? তো সেটাই বলছে, it also witnesses everything from the first drop of rain to dry earth and mist on the mountains. তো এর কি কি এক্সপিরিয়েন্স আছে রিভারের? বলছে ফ্রম দ্য ফার্স্ট ড্রপ অফ রেইন, বর্ষাকালের শুরু, বর্ষাকাল শুরু হলো, প্রথম বৃষ্টির ফোঁটাটা পড়লো রিভারের জলে, সে এক্সপিরিয়েন্স করলো যে বর্ষাকাল শুরু হলো। এটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স। ওকে, টু ড্রাই আর্থ মানে লিন সিজন, সামার, তাহলে বর্ষা থেকে শুরু করে নেক্সট সামার মানে পুরো 1 বছর। এই যে সিজনাল সাইকেলটা,
এটা কিন্তু সে উইটনেস করে অন ইটস কোর্স টুয়ার্ডস ডাউনওয়ার্ড ফ্লো। ক্লিয়ার? অ্যান্ড মিস্ট অন দ্য মাউন্টেন্স, পাহাড়ের ওপরে যে কুয়াশা জমে, কুয়াশাও সে দেখে, তার চোখে ধরা পড়ে, তার রিয়াকশন হয়, তার ভালো লাগে, খারাপ লাগে, অনেক কিছু, যেহেতু তার সোল আছে। It is as if the river gains wisdom and knowledge by flowing over such a long path. একটা রিভারের যে কোর্স, স্ট্রেচ অফ রিভার, সেটা হাজার হাজার মাইল হয়। আর এতটা যখন জল ফ্লো করে, জলের মধ্যে সোল আছে, ফিলিংস আছে, জল আশেপাশে সব কিছু এক্সপিরিয়েন্স করে, গ্যাদার করে রাখে মেমোরিতে। ঠিক আছে? অতএব তার এক্সপিরিয়েন্স কত, যেহেতু সেটা পার্মানেন্ট, হাজার হাজার লাখ লাখ বছর ধরে একটা রিভার বেঁচে আছে। আর তার মধ্যে তোমরা ভেবে দেখো কত জেনারেশন অফ হিউম্যান বিংস পার হয়ে গেছে। তার এক্সপিরিয়েন্সের সাথে আমাদের এক্সপিরিয়েন্স ধারে কাছেও যায় না, কিন্তু এক্সপিরিয়েন্সটা তার কি বিটারও আছে, সুইটও আছে। মানুষ তার সাথে বিটার এক্সপিরিয়েন্স করে, নেচার তার সাথে সুইট এক্সপিরিয়েন্স করে। তো এক্সপিরিয়েন্স ইজ এক্সপিরিয়েন্স, ইদার ইট ইজ সুইট আর ইদার ইট ইজ বিটার। যাই হোক, and বলছে this makes the speaker reiterate that the river knows। এই কারণে কিন্তু বামন দাই রিইটারেট করছেন এই কথাটা বারবার, ইট নোজ, আই মিন রিভার নোজ। রিভারের একটা ভাস্ট এক্সপিরিয়েন্স আছে, যার ধারে কাছে আমাদের এক্সপিরিয়েন্স যায় না। স্ট্যান্জা নাম্বার 5, the speaker then assumes a nostalgic tone, remembering the happy pictures that mark the days of childhood। এই জিনিসটা কিন্তু ভোলার মতো নয়। The golden period of life is childhood, যেটা বামন দাই in the lap of nature পাশিঘাটে কাটিয়েছিলেন। তো সেখান দিয়ে একটা রিভার ছিল, সেই রিভারের কথাই এখানে বলা হয়েছে। তো সেই রিভার এর সাথে বামন দাইয়ের একটা আত্মার সম্পর্ক তৈরি হয়েছে সেই ছোট্টবেলা থেকে। ঠিক আছে? তার এক্সপিরিয়েন্সটা উনি বলছেন যে চাইল্ডহুডের যে গোল্ডেন ডেজগুলো তিনি কীভাবে মিস করছেন এখন। As the carefree phase of childhood passes, people become anxious about their future। এই যে গোল্ডেন ডেজগুলো কত সুন্দর কেটে যায়, আননোয়িংলি, আমাদের অজান্তেই পার হয়ে যায়। তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা কেউ বলতে পারবে না তোমাদের চাইল্ডহুড কবে শেষ হয়ে গেছে, তাই না? আর চাইল্ডহুডের মেমোরিটা কিন্তু আমাদের সারাটা জীবন হন্ট করবে। আমরা বারবার চাইবো সেই এক্সপিরিয়েন্স আবার আমরা গ্যাদার করি, কিন্তু সেটা পসিবল নয়। ঠিক তো? তো রিভারের সাথে কিন্তু বামন দাইয়ের ছোট্টবেলার যে গোল্ডেন মেমোরিজ, সেটা কিন্তু ইন্টার রিলেটেড। যে গোল্ডেন পিরিয়ড অফ চাইল্ডহুড পার হয়ে যায়, মানুষ অ্যাডাল্ট হয়ে যায় বা লেটার ফেজ অফ লাইফে প্রবেশ করে, তখন আস্তে আস্তে ফিউচার, কেরিয়ারের টেনশন তার মধ্যে চেপে বসে, রিয়ালিটি চেপে বসে আর তাকে অস্থির করে তোলে। তাই জন্য মানুষ বারবার ছোটবেলায় ফিরে যেতে চায়, যেখানে কোনো টেনশন কাজ করে না। The worries of future overwhelm their present lives। আর ফিউচারে আনসার্টেন ফিউচার, অবশ্যই ফিউচার ইজ অলওয়েজ আনসার্টেন বিকজ উই ক্যান নট সি ফিউচার। দেখো, আমরা যদি প্রচুর ভালো পড়াশুনো করি, সারাটা বছর মন দিয়ে বড়দের কথা শুনে চলি, তাহলে এটা এক্সপেক্টেড যে আমরা ভালো রেজাল্ট করব, কিন্তু ফার্স্ট হব কি না সেটা তোমরা কি জোর দিয়ে বলতে পারো? না, সেটা বলা সম্ভব নয়। যাই হোক, তো দ্য ওরিজ অফ ফিউচার ওভারহ্যাম দেয়ার প্রেজেন্ট লাইফস। তাহলে ফিউচারের যে দুশ্চিন্তা, সেটা মানুষের বর্তমান জীবনকে কিন্তু ভীষণ প্রভাবিত করে, অ্যাফেক্ট করে। অ্যাকর্ডিং টু দ্য টাউনস রিচুয়াল, the dead ones are placed in the direction pointing west। দেখো, ইন্ডিয়াতে বিভিন্ন যে সেগমেন্ট অফ কমিউনিটি থাকে, মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকেন, তাদের ডিফারেন্ট রিচুয়ালস রয়েছে।
মামাং দাই একজন পাহাড়ি উপজাতির মানুষ। বিষয়টা হচ্ছে তাদের যে রিচুয়ালস, তাতে কি দেখা যাচ্ছে, যারা মারা যায় তাদের নাকি ওয়েস্টের দিকে পয়েন্ট করে রাখতে হয় বডিজ। কেন? তার পিছনে একটা কারণ আছে। কারণটা কি? ইট ইজ বিলিভড that the soul of the dead rises from their bodies to ascend towards the setting sun in the west. ওদের বিলিফটা কি? বিলিফটা হচ্ছে মানুষের মৃত্যু যখন হয় আত্মা কি করে? শরীর ছেড়ে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে আত্মা কি করে? আস্তে আস্তে অ্যাসেন্ড করে, উপরের দিকে উঠতে আরম্ভ করে। ওটা একটা হাওয়া, দেখা যায় না, উপরের দিকে আস্তে আস্তে অ্যাসেন্ড করে, উঠতে আরম্ভ করে। অ্যাসেন্ড করতে 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 কি যায়? ওরা ওয়েস্টের দিকে মুভ করতে থাকে, যেখানে সানসেট হয়। সানের কিন্তু ডেথ নেই, মানুষের ডেথ হলেও সানের কিন্তু ডেথ নেই, তাই না? তো সানসেট হচ্ছে আত্মা গিয়ে কী করে? সানের সাথে অ্যাডমিক্সার্ড হয়ে যায়। সান আবার কিন্তু পরের দিন ইস্টে গিয়ে ওঠে। তাহলে সানটা কি? দ্য সান সার্ভস অ্যাজ সিম্বল অফ হোপ অ্যান্ড আফটার লাইফ। তাহলে সান হচ্ছে আশা, এবং মৃত্যুর পরেও যে মানুষের একটা অ্যানাদার লাইফ হয়, দেয়ার ইজ লাইফ আফটার ডেথ বা আফটার লাইফের যে কনসেপ্টটা, সেটা সানের সাথে কিন্তু ইন্টার রিলেটেড। তাহলে সান হচ্ছে সিম্বল অফ হোপ অ্যান্ড সিম্বল অফ আফটার লাইফ। তো তার সাথে যখন আত্মা সম্পৃক্ত হয়, মিলিত হয় ওয়েস্টে গিয়ে, এর মানে আমরা ধরে নেব আত্মার মুক্তি হলো, এবং সেটা রিজেনারেট হবে ইন ফিউচার। আমরা এখন লাস্ট স্ট্যান্জাতে রয়েছে, স্ট্যান্জা নাম্বার 6। The poet ends by saying that though the dead ones live, the life of the people in town is restored to normalcy after the mourning rituals end. মানুষের মৃত্যু হলো, সব রিচুয়ালস পালন হয়ে গেল, ডেড বডি হয় বার্ন করা হলো কি দাফন করা হলো, দুটো যে কোনো একটা করার পরে কি হচ্ছে? মানুষ আস্তে আস্তে মর্ন থেকে বেরিয়ে আসছে এবং নর্মাল লাইফ লিড করতে আরম্ভ করছে, মানে সব কিছু নর্মাল হয়ে যাচ্ছে। শোক অ্যাকচুয়ালি 3 দিনের, তাই না? মর্নিং অফ 3 days। যাই হোক, after the gloomy picture of death presented in the previous stanzas, the final lines present hope in the thought of an afterlife, as the poet concludes, we all want to walk with the gods. আমরা 1 থেকে 5 পর্যন্ত যে স্ট্যান্জাসগুলো পড়লাম, সেখানে ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন ছাড়া তেমন কোনো কনসেপ্ট পাইনি। কিন্তু লাস্ট স্ট্যান্জাতে মামাং দাই ঠিক উল্টো সুর গিয়েছেন। উনি বলছেন যে মানুষের জীবনে আশা আছে, হোপ আছে, আর আফটার লাইফের কনসেপ্টটা নাকি সত্যি। উনি সেটাই বলছেন যে প্রিভিয়াস স্ট্যান্জা থেকে ঠিক কন্ট্রাডিক্টিং স্ট্যান্জাটা হচ্ছে তোমার স্ট্যান্জা নাম্বার 6। দ্য ফাইনাল লাইন্স প্রেজেন্ট হোপ ইন দ্য থট অফ এন আফটার লাইফ। আর আফটার লাইফের কনসেপ্টে যখন উঁকি মারছে, তখন মনেও আসা যাচ্ছে যে দেয়ার ইজ লাইফ আফটার ডেথ, কত ভয়ের কি আছে, লাইফ তো থাকছে, ঠিক কি না? পোয়েট এই লাইনটা বলছেন যখন, যে আমরা সবাই কিন্তু গডের সাথে হাঁটবো, মানে পোয়েট কিন্তু একদম ড্যাম শিওর যে আফটার ডেথ মানুষ কিন্তু গডের সাথে রিউনাইটেড হয়ে যায়, এবং গডের জাজমেন্টে ওরা যখন পাশ করে যাবে, প্রমোটেড হয়ে যাবে, তখন ওদের আবার রিবার্থ হয়ে যাবে। তাহলে দিস ইজ আফটার লাইফ, ঠিক কিনা? তো এটা কার সাথে রিলেটেড? সানের সাথে। তো এখানে আমরা একটা কনক্লুশনে একটা কন্ট্রাডিক্টিং স্ট্যান্জা পেলাম, দ্যাট ইজ স্ট্যান্জা নাম্বার 6, যেখানে পোয়েট উল্টো পুরাণ গেয়েছেন যে এইগুলো সব ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন। লাস্টেরটা হচ্ছে হোপফুল স্ট্যান্জা, যেখানে আফটার লাইফের কনসেপ্ট রিলেটেড উইথ দ্য সান।